মানব সম্পদের পূর্ব শর্ত হচ্ছে সুস্থ পশু সম্পদ। সুধীমণ্ডলী, খুব অচিরে আমাদের সামনে কুরবানের ঈদ, মুসলিম অনুশাসনের একটি পবিত্রতম দিন। এই পবিত্রতম দিনে সাধারণত আমরা চেষ্টা করি একটি সুস্থ গরু কেনার জন্য। আমরা কি সুস্থ পশু কুরবানি দিতে পারছি, আসলে পারছি কি না সেটা জানার জন্য আজকে আমরা একটি ক্যাটেল ফার্মে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আছে প্রাণী সম্পদ বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান। তার কাছে প্রথম আমার যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে দেশি জাত এবং ক্রসবিট জাত, এই দুটার মধ্যে পার্থক্যটা কি, একটা চেনার উপায়টা কি? এই খামারে যদি দেখি এক একটা রং এক এক রকম, এক একটার সাইজ এক এক রকম, কিন্তু এক একটা গরুর কিন্তু জাত এক এক রকম। তো সাধারণভাবে যদি আমরা দেখি যে দেশীয় গরুটার যে অবস্থা থাকে, অর্থাৎ সাধারণত যদি আমরা মাথায় দেখি তার ফরহেডটা, যে কপালটা, এটা বিদেশি জাতের গরুগুলার ম্যাক্সিমাম জাতগুলাই হচ্ছে প্রশস্ত হয় আর দেশি গরুগুলা সরু হয়। আমরা যদি বডিটা দেখি, আমাদের দেশি গরুর বডিটা অনেকটা স্কুইজ হয়, কিন্তু মানে চাপানো থাকে, আর বিদেশি গরুগুলা সাধারণত একটু প্রশস্ত হয়। আর কালারের ভিন্নতার ক্ষেত্রে আমাদের দেশি গরুটা সাধারণত ধূসর কালারের, কিছুটা এই ধরনের কালারেরও হয় কিন্তু আরেকটু ধূসর আকৃতির হয়। কিন্তু বিদেশি গরুগুলো আসলে এক একটা হাইব্রিড গরুগুলার এক একটা জাতের এক এক ধরনের ক্যারেক্টার। যেমন এটাও হাইব্রিড। আমরা সাধারণত দেশি গরুর যে চামড়াটা দেখি সেটা অত্যন্ত কম্প্যাক্ট দেখি, একবারে মাংসের সাথে লেগে থাকে এই অবস্থায় দেখি, এবং এটা পাতলা থাকে। কিন্তু বিদেশি গরুগুলার একটু চামড়াটা অনেক সময় আমরা মোটা দেখি এবং কিছুটা ঢিলেঢালা। হাটে যখন আমরা যাই, হাজার হাজার গরু, আসলে কোনটা সুস্থ কোনটা অসুস্থ, কারণ কুরবানির একটা অবজেক্টিভ থাকে যে আমি হচ্ছে সুস্থ গরু কুরবানি করব। প্রথমেই আমরা দেখি যে একটা গরুর কাছে গেলে কিন্তু সে কান নাড়াবে, এটা দেখলে আমরা সাধারণত বুঝি যে গরুটা আসলে সুস্থ আছে। দ্বিতীয়ত আমরা যদি দেখি গরুটাকে, যদি এখন গরুটা খাচ্ছে, আমরা দুই নাকের মাঝখানের যে পোর্শনটা থাকে সেই জায়গাটা হচ্ছে শুষ্ক থাকবে না। অসুস্থ গরু মানে ওই জায়গাটা হচ্ছে শুষ্ক থাকবে, সাধারণত সুস্থ গরুটার এই জায়গাটা হচ্ছে ভেজা থাকবে, অর্থাৎ এখানে একবারে ফোটা ফোটা ঘাম থাকবে, অথবা আমরা এখানে পানি দেখতে পাবো। দ্বিতীয়ত যদি আমরা গরুটা পিছনে যাই, আমরা যদি এই গরুটা দেখি লেজ নাড়তেছে, সুস্থ গরুর একটা অন্যতম লক্ষণ হচ্ছে গরুটার কিন্তু লেজ নাড়াবে, অর্থাৎ গরুটার অনেক সময় মশা মাছি বসে, এটা তাড়াইতে থাকে, সার্বক্ষণিক তাড়াইতে থাকে। তো গরুতে আমরা দেখি যে গরুর যদি তার পায়খানার রাস্তার আশেপাশে যদি লেগে থাকে, তাহলে আমরা এটাকে বলি যে গরুটা আসলে কোনো না কোনো ধরনের সমস্যায় আছে। আমরা পাতা পায়খানা থাকতে পারে বা কৃমি আক্রান্ত থাকতে পারে, এই ধরনের সমস্যা দেখি। যে গরুটা কিন্তু সাথে সাথে প্রস্রাব করার একটা প্রবণতা থাকে, ভেরি কমন ক্যারেক্টার। এই বিষয়গুলো দেখে আমরা সাধারণত অল্প কিছু দেখে আমরা সুস্থ এবং অসুস্থর মধ্যে আমরা পার্থক্য। আরেকটা খুব ইম্পর্টেন্ট, আপনারা ডাক্তারি ভাষায় বলেন এফএমডি, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি এফএমডি থাকে সেই গরু তো কুরবানি হওয়ার কথা নয়। তো এটা কিভাবে ডিটেক্ট করা যায়, যদি দর্শকরা যেন বোঝে এইভাবে একটু বলুন। খুরা রোগ বা এফএমডি মানে হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, অর্থাৎ এটা আমরা দেখতে পাই হচ্ছে পায়ে এবং হচ্ছে মুখে। তো সেই ক্ষেত্রে এটা একটা ভাইরাল ঘটিত ভাইরাসের দ্বারা সংক্রমিত একটা রোগ। এই রোগ হইলে আমরা যেটা দেখতে পাই, সাধারণত আমরা চোখে যেটা দেখতে পাই যে গরুর গরুর খুরটা আমরা যদি দেখি, এখানে খুরের মাঝখানে দেখে এখানে প্রচণ্ড ঘা দেখতে পাই, একেবারে ঘা হয়ে গেছে। অনেক সময় যদি বেশি আক্রান্ত হয়, সেটা একবারে খুরটা এমনভাবে মানে একেবারেই জীর্ণশীর্ণ হয়ে যায় এবং গরু কিন্তু ওই খুর দিয়ে দাঁড়াইতেও পারে না, এই অবস্থায় চলে যায়। দ্বিতীয়ত যদি আমরা মুখে দেখি, মুখটা একবারে ঘা হয়ে যায় এবং স্ল্যাশটা পড়তে থাকে এবং গরু কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং খুব দ্রুত সে শুকিয়ে যায়। দ্বিতীয়ত যদি আমরা তাপমাত্রা দেখি, যে খুরা রোগ থাকা অবস্থায় সাধারণত আমরা তাপমাত্রা বেশি পাই, লক্ষণগুলো দেখতে পাই। আচ্ছা, আরেকটা আছে গরুর এই যে তাপমাত্রার কথা যদি বলেন, অনেক সময় তো গরুর শরীরে জ্বর আসে, তাপমাত্রা থাকে স্বাভাবিকভাবেই, এইটা বোঝার কোনো উপায় আছে? গরু কি কাঁপবে বা কোনো অস্বস্তি ফিল করলে কি বিষয়গুলো সে? তাপমাত্রাকে আমরা বলি হচ্ছে একটা মানে অ্যানিমেলের যে লক্ষণ, অর্থাৎ যদি তাপমাত্রা নর্মাল থাকে তার মানে যে গরুটা কোনো ধরনের ইনফেকশন বা সংক্রমিত কোনো রোগ নাই, অথবা কোনো ধরনের আঘাত পাইলেও কিন্তু তাপমাত্রা কোনো কারণে বেড়ে যেতে পারে।
তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে গরুটার আসলে তাপমাত্রা কতটুকু? আমরা সাধারণত আমরা দেখি যে গরুটার যদি তাপমাত্রা বেশি থাকে, সে হচ্ছে দাঁড়ানো অবস্থায় যদি দেখি একবারে দাঁড়ায় থাকে, গরুটার কোনো মুভমেন্ট থাকে না। দ্বিতীয়ত যদি আমরা দেখি যে এই গরুটার একবারে পশমগুলা মোলায়েম আছে, তখন আমরা দেখতে পাই যে পশমগুলা একটু খাড়া খাড়া আছে। খাড়া খাড়া থাকা মানে কি গরুর অসুস্থতার লক্ষণ? অসুস্থতার আচ্ছা, লক্ষণ। মানে তৃতীয়ত মসৃণ থাকবে। হ্যাঁ, মসৃণ থাকলে এই গরুটা যেমন একবারে মসৃণ, খুব মসৃণ সুন্দর আছে। দ্বিতীয়ত দেখি আমরা কিছুটা যদি আমরা একেবারেই যদি খেয়াল করি, আমরা দেখতে পাবো যে গরুটা মনে হয় যে কিছুটা কাঁপতেছে, এই অবস্থায় আমরা দেখতে পাই। এবং পায়খানাতেও আমরা যে দেখি যে নর্মাল পায়খানার চেয়ে তখন পায়খানার কোয়ান্টিটি কমে যায়, গরুর খাবার কমে যায় এবং পায়খানার ভলিউম কমে যায় আর কি ওই অবস্থা। আচ্ছা, আরেকটা আছে, গরুর চোখ দেখে কোনো কিছু অনুমান করা যাবে? হ্যাঁ, চোখের আমি প্রথমে বলছিলাম যে একটা গরুর সুস্থতা আমি কিভাবে দেখবো, আমি 2-3টা পয়েন্ট বলছি। তার মধ্যে চোখ কিন্তু একটা, আমরা যদি ভালোভাবে দেখি, আমরা চোখ দেখেও কিন্তু গরুর সুস্থতা নির্ণয় করা যায়। আমরা যদি দেখি যে চোখের সামনে যদি আমি কোনো কিছু এখানে হাত নিয়ে যাই, গরুটার কিন্তু অনবরত পলক পড়বে এবং সে চোখ কন্টিনিউয়াসলি দাঁড়াবে, তার মানে যে গরুটা হচ্ছে সুস্থতার একটা লক্ষণ। আচ্ছা আচ্ছা, এটা বোঝা যায়। মানে যদি অসুস্থ থাকে চোখ অত চোখ নাড়াবে না, চোখ নাড়াবে। আচ্ছা আচ্ছা। গরুর আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপনার একটু আগে বলছিলাম আপনাকে এই জ্বরের বিষয়টা, যে শরীর গরম, যদি গরম থাকে, ধরেন বাড়িতে নিয়ে গেলাম, গরম হলো, তখন করণীয় কি? হ্যাঁ, গরম যদি থাকে, এক হচ্ছে তাকে একটু সেবা শুশ্রূষা দেওয়া। আমরা সাধারণত মানুষকে যেভাবে শুশ্রূষা দেই একই ধরনের, অর্থাৎ আমরা যদি তাপমাত্রা বেশি পাই, তার গাতটা একটু যদি আমরা গামছা দিয়ে, তোয়ালে দিয়ে যদি একটু মুছে দেই, আমরা যদি একটু ঠান্ডা জায়গায় যদি আমরা তাকে রেখে দেই, কিছু যদি ভালো খাবার, নরম খাবার যদি খেতে দেয়, তাহলে সে আস্তে আস্তে কমফোর্ট জোন থাকবে এবং আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে। দ্বিতীয়ত, আমাদের যদি প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই ওষুধ খাওয়ানো দরকার। তো সেই ক্ষেত্রে এমন একটা ওষুধ খাওয়াইতে হবে যে ওষুধটা হচ্ছে গবাদি প্রাণীর উপযুক্ত সেরকম ওষুধ। কারণ মানুষের ওষুধ আর গবাদি প্রাণীর ওষুধ কিন্তু অনেক ক্ষেত্রে ভিন্নতা আছে, কারণ স্পেসিস অনুযায়ী অনেক ওষুধ মানুষে কাজ করে, অনেক ওষুধ গরুতে কাজ করে। তো সেরকম একটা ওষুধ আমরা চয়েস করে যদি তাকে খাইয়ে দিই, তাহলে কিন্তু তাপমাত্রা কমে যাবে। এখন এমন কিছু ওষুধ কোম্পানিগুলো আমরা নিয়ে আসছে, যে ওষুধগুলো শুধুমাত্র এনিমেলের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, যার ফলে যেটা হয়, মানুষের মধ্যে একটা মিথ আছে যে গরুকে ওষুধ খাওয়ানো হয়, এই গরুর মাংস খাবো না। কিন্তু এখন এই যে জ্বরের ওষুধের কথাই আসছে, যেমন আমি যদি বলি একটা PK5 একটা ওষুধ আছে SKF কোম্পানির, এই PK5 কিন্তু মানুষে ব্যবহৃত হয় না, যার ফলে এটা মাংসের মাধ্যমে বা দুধের মাধ্যমে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা এটা কি নেই। প্যারাসিটামলের কথা বলছেন? না, প্যারাসিটামল না, প্যারাসিটামল কিন্তু এটা থেকে মানুষে চলে যেতে পারে, কিন্তু আচ্ছা, PK5 হচ্ছে কার্পোফেন, যেটা হচ্ছে শুধুমাত্র অ্যানিমেলের জন্য। আচ্ছা, ওটা যার ফলে এটা মানুষে যদি এই মাংস খায়, দুধ খায়, কোনো ধরনের ওটাতে টেম্পারেচার কমবে, টেম্পারেচার কমে যাবে এবং অতি দ্রুত টেম্পারেচার কমবে এবং কোনো ধরনের সাইড এফেক্ট। আচ্ছা, আরেকটা বিষয় আছে, কুরবানের হাটে প্রচন্ড রোদ থাকে এবং গরু দীর্ঘ সময় অনেক কিছু না খেয়ে থাকতে হয়, ভিতরে যদি ডিহাইড্রেশন হয়, এটা ডিহাইড্রেশন বোঝার উপায় কি? হ্যাঁ, ডিহাইড্রেশন আসলে খুবই মারাত্মক। অনেক সময় আমরা দেখি যে প্রত্যেক কুরবানির হাটে কিছু গরু অ্যাক্সিডেন্টালি মৃত্যু আমরা প্রতি বছর দেখতে পাই, খামারের কান্না দেখতে পাই। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ডিহাইড্রেট হয়ে মারা যায়। তো সেই ক্ষেত্রে আমরা যে অবস্থায় দেখি যে গরুটা ডিহাইড্রেশন অবস্থায় তার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, অনেক মানে হাঁ করে শ্বাস নিতে থাকে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, অস্থিরতা দেখতে, গরু কাঁপতে থাকে এবং গরুটা মনে হয় যে অস্থির অবস্থায় একবার শোয়, একবার দাঁড়ায়, মানে কোনো কিছু আবার এদিক সেদিক খুঁজতে থাকে আসলে কি খাবে। সে শুকনো খড়কুটা খাচ্ছে, আসলে তার দরকার হচ্ছে পানি খাওয়া বা ইলেকট্রোলাইট এই অবস্থায় দেওয়া। তো আমাদের পরামর্শ থাকবে যে এই অবস্থায় অবশ্যই পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হাটে এবং এই কোরবানি পশু যেখানে সংরক্ষণ করা হয় এখানে, এবং সাথে যদি আমরা মানে ওরাল স্যালাইন যেগুলি আছে এগুলা আমরা যদি দেই, তাহলে কিন্তু ডিহাইড্রেটেড হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে, এই ধরনের সমস্যা হবে না। এবং এখন কিন্তু গবাদি পশুর জন্য তার ডোজে কিন্তু স্যালাইন বাজারে আছে। আমি বলবো যে গবাদি পশুর স্যালাইনে খাওয়ানোর জন্য, যেমন ভ্যাট স্যালাইন আছে নামে, এই ভ্যাট স্যালাইন খাওয়াইতে পারে গবাদি পশুকে পানির সাথে বেশি। কুরবানির পশু কেনার ক্ষেত্রে আপনার বয়স একটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি সাধারণত মিনিমাম 2 বছর বয়স হওয়া উচিত একটা পশুর।
তো এই যে বয়স দাঁত দেখে কিভাবে আপনার বয়স নির্ধারণ করা যায় এটা যদি একটু বলতেন। বিশেষ করে গরু কুরবানির ক্ষেত্রে 2 বছরের মিনিমাম 2 বছর বয়স যাতে হয়। আমরা যদি ওট কুরবান করি সেই ক্ষেত্রে যাতে মিনিমাম 5 বছর হয়, এবং যদি আমরা বকরি যদি কোরবান করি সেই ক্ষেত্রে যাতে 1 বছরের অধিক হয়। তো সাধারণভাবে একটা গরু হচ্ছে 8টা দাঁত থাকে। একটা প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায় তখন 8টা দাঁত থাকে। আর এমনি নর্মাল দাঁত গজায় হচ্ছে, আমরা যেটাকে বলি পরিণত দাঁত, সেই দাঁত গজায় হচ্ছে 2 বছর বয়সের পরে। তো এই ক্ষেত্রে একটা কমন কথা হলো যে গরু যদি দাঁতে অর্থাৎ 2টা দাঁত যদি হয় তাহলে সেই গরু কুরবান দেওয়া যাবে। 2 দাঁতের জায়গায় যদি 4 দাঁত হয় তাহলে আমরা ধরে নিতে পারি গরুটার বয়স হয়ে গেছে 3 বছর বা 3.5 বছর বা 3 বছরের কাছাকাছি এরকম বয়স। এবং সবচেয়ে ভালো যদি আমি বলি যে মাংস কোন অবস্থায় বেশি পাবে বা ভালো মাংস পাবে, সেটা পাবো হচ্ছে আমরা যদি 4 দাঁতের গরু হয় সেই গরুটা হচ্ছে সবচেয়ে ভালো মাংস আমরা পাবো, কমপ্যাক্ট মাংস আমরা পাবো। আরেকটা বিষয় আছে কোরবানির ক্ষেত্রে, সেটা হচ্ছে গরুর ওজন। এখন ওজন তো সব জায়গায় হাটে মাপানো সম্ভব নয়, তো এইটা ফিতা পদ্ধতিতে কিভাবে করা যায়? তো সেক্ষেত্রে খুব সহজে কিন্তু আমরা ফিতা দিয়ে মাপতে পারি। গরুটার এই জায়গা থেকে নেন, এটা নিচে যান, নিচে এটা থেকে এ রাউন্ড এটা কত ইঞ্চিটা মাপতে হবে, এখানে নিচে ধরে এটা ইঞ্চি, এটা একটা মাপ 2 জায়গায় মাপতে হবে। এটা আমরা যদি মাপি, এটা আমরা নিয়ে নিলাম যে মনে করেন এখানে হচ্ছে 60 ইঞ্চি হলো, অর্থাৎ এখান থেকে একবারে রাউন্ড এই কুচটা থেকে শুরু করে রাউন্ড এটা কত ইঞ্চি। আর দ্বিতীয়ত হচ্ছে কোন জায়গা থেকে কতটুকু, দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখেন একটা হাড্ডি আছে, এই যে হাড্ডিটা জাস্ট উপরে ধরেন, হাড্ডিটার উপরে ধরেন, এই যে হাড্ডি, আর এখানে একটা হাড্ডি আছে, এই যে হাড্ডি, লাস্ট হাড্ডি হচ্ছে এটা, এই হাড্ডি এখানে হচ্ছে 38 ইঞ্চি। তো আমরা এখন কিভাবে এটা ক্যালকুলেশনটা করব, আমরা যদি দেখি এই হার্ট রাউন্ড যে দিলাম এইটার হচ্ছে আমরা নিব হচ্ছে দ্বিগুণ। হ্যাঁ ঠিক আছে, এটা দ্বিগুণ, এটা যদি 50 হয় 50 গুণন 50 গুণন হচ্ছে এখান থেকে এলবো থেকে শুরু করে পিছনের ইয়ে পর্যন্ত এইটার হতে লাগে, তো এটা হচ্ছে 38, তাহলে 50 গুণন 50 গুণন 38 ভাগ হচ্ছে 660। হ্যাঁ, এখন যত কেজি আসবে এটাই হচ্ছে অ্যাকচুয়াল, ভাগ দেওয়ার পর যে রেজাল্ট আসবে ওইটা এটার এটা প্রকৃত হচ্ছে ওজন। এই সাইজের যদি আমি একটা স্ট্যান্ডার্ড গরু ধরি, এইটার আসতে পারে হচ্ছে গরুটার যদি আপনি যেটা বলছেন 100 কেজি ওজন, এটার আসতে পারে হচ্ছে 60%, 57 to 60%, সর্বোচ্চ যদি আসে 62-63% মাংস আমরা পেতে পারি। হাড় সহ মাংস পেতে পারি। আর বাকি হচ্ছে চামড়া এবং হাড়ের মধ্যে ধরেন পাগুলা বাদ যাবে, মাথার হাড়গুলা বাদ যাবে, যেগুলো হচ্ছে আমরা খাই আর কি, আমরা খাওয়ার জন্য যে হাড়গুলা নেই এগুলো আমাদের 60-62-63% এরকম আসতে পারে। আর যদি আমরা ধরি যে একেবারে লিন গরু যেগুলো, এগুলো সাধারণত আমরা দেখতে পাই আরো কম, 52-53, অর্থাৎ 50%-এর উপরে 55%-এর মধ্যে। ধন্যবাদ। আমরা কুরবানির গরু কিভাবে সুস্থ গরু কেনা যায় আপনি অনেক সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন। এখন আমার শেষ 2টা প্রশ্ন, সেটা হচ্ছে কুরবানির গরু আমি বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে ব্যবস্থাপনা কি, আমি তাকে কি খাওয়াবো, কিভাবে রাখবো? তা আমরা নেওয়ার পরে আমরা যেটা করতে পারি, আমরা যদি দেখি যে গরুটা আমরা যদি দেখি যে এমনিতে ঠিক আছে, সুস্থ গরু দেখেই তো কিনবো, তখন আমরা এটাকে একটা আমরা শাওয়ার দিয়ে নিতে পারি, হ্যাঁ গোসল করে ফেলতে পারি। সাথে যদি আমরা একটু ডিসইনফেক্টেন্ট ব্যবহার করি, কোনো ধরনের আমরা যেগুলো স্যাভলন বা যেটা আমার বাড়িতে থাকে এই ধরনের কিছু দিয়ে, তাহলে আমরা মোটামুটি জীবাণুগুলো আমরা ক্লিন হয়ে গেল এবং গরুটা আরাম বোধ করলো। দ্বিতীয়ত নেওয়ার সাথে সাথে আমরা গরুটাকে কোনো ধরনের শক্ত খাবার না দিয়ে তাকে আমরা লিকুইড খাবার দিব, বিশেষ করে পানি দিব, বিশেষ করে আমরা একটু স্যালাইন গলে দিতে পারি, আমি যেটা বলছিলাম ভ্যাট স্যালাইন পানির সাথে মিশিয়ে আমরা দিতে পারি, আমরা একটু ভুসি পানির সাথে মিশিয়ে একটু দিতে পারি। না ধন্যবাদ, আপনি কুরবানির গরু কিভাবে কেনা যায় সেই ব্যবস্থাপনা নিয়ে কথা বললেন এবং বাড়িতে আনার পর কি ব্যবস্থাপনা সেগুলো খুব সুন্দরভাবে আমাদের দর্শকদের বললেন। এবার কুরবানি ঈদ সকলের জন্য সুন্দর এবং শুভ হোক এই কামনায় সকলকে অসংখ্য ধন্যবাদ।